হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তারই 183 পেজ নিয়ে আলোচনা করব। এই 183 পেজের যে সমস্ত এসএকিউ, এমসিকিউ এবং যে সমস্ত গ্রামার পার্ট রয়েছে সেগুলির সঠিক সমাধান আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একটু দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে পার্ট বিতে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সঠিক সমাধান আগে তোমাদের দেখিয়ে দিই। প্রথমে দেখো, দি গার্লস জার্নি উড টার্মিনেট অ্যাট ড্যাশ, অর্থাৎ যে মেয়েটি, সেই মেয়েটি যে তার জার্নি, সে তার যে ভ্রমণ সেটা কোথায় সে সমাপ্ত করবে। তো অ্যান্সারটা হবে সাহারানপুরে সে সমাপ্ত করবে, অর্থাৎ সাহারানপুরে ট্রেন থেকে নামবে। এরপর দুয়ের দাগ, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দি হাই প্রিস্ট অব দি টেম্পল অ্যাট ড্যাশ, অর্থাৎ কোথাকার মন্দিরের উচ্চ পুরোহিত ছিলেন পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। অ্যান্সার হবে অপশন সি, রামেশ্বরমের। এরপরে তিনের দাগ, দি হারমিট হুম দি জার ওয়েন্ট টু মিট ওয়াজ ড্যাশ, অর্থাৎ হারমিটের কাছে যে যার গিয়েছিলেন দেখা করতে, সেই হারমিটটা কেমন ছিলেন। তো অ্যান্সারটা হবে অপশন বি, হবে ফ্রেল অ্যান্ড উইক। এরপর চারের দাগ, দি ন্যারেটর সেড দ্যাট ফ্লাটারি কুড বি রেজিস্টেড বাই ড্যাশ, অর্থাৎ কারা রেজিস্ট করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে। এখানে অ্যান্সারটা হবে ফিউ গার্লস। তো এখানে ফিউ গার্লস হবে, স্পেলিংটা ভুল আছে, ফিউ গার্লস। এরপরে দেখো, তিনের দাগে যে এমসিকিউ প্রশ্নগুলি আছে পোয়েট্রি পার্ট থেকে, তো দেখে নাও। প্রথমে রয়েছে, দি ফর্ম দ্যাট দি পোয়েট ইউজেস ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ ড্যাশ, অর্থাৎ অ্যাসলিপ ইন দি ভ্যালিতে যে কবিতাটার যে ফর্মটা কবি ইউজ করেছেন সেটা কোনটি। তো হবে অপশন সি, এ সনেট। এরপরে দি আই অফ হেভেন রেফার্স টু দি ড্যাশ, কাকে রেফার করা হয়েছে, অ্যান্সারটা হবে অপশন ডি, দি সান। তিনের দাগ, হোয়েন দি বার্ডস আর এক্সস্টেড উইথ দি গ্রোয়িং হিট অফ দি ডে দে রিটায়ার টু ড্যাশ, যখন তারা পাখিগুলো ক্লান্ত হয়ে যায় তখন তারা কোথায় যায়, তখন যায় টু দি ট্রি। এরপরে চারের দাগ, সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেসড টু ড্যাশ, অর্থাৎ সনেট নাম্বার 18টা কাকে অ্যাড্রেস করা হয়েছে, অ্যান্সারটা হবে অপশন বি, এ ইয়ং ম্যান। এরপর পাঁচের দাগে দেখো, তোমাদের প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে। প্রথমে আছে, লোমব ইজ ড্রেসড ইন ফর্মাল ক্লথস ড্যাশ, কিসের জন্য। তো অপশন বি হবে অ্যান্সার, বিকজ হি ইজ গোয়িং টু প্রপোজ টু নাতাল্লা ইন ম্যারেজ, বিয়ে করার জন্য নাতাল্লাকে প্রপোজ করতে গিয়েছিল। এরপর দুয়ের দাগ, দি এজ হুইচ ইজ কনসিডার্ড ক্রিটিক্যাল বাই লোমব ইজ ড্যাশ, অর্থাৎ যেই এজটাকে লোমব ক্রিটিক্যাল এজ বলে কনসিডার করেছে সেটা হচ্ছে কোন এজটা। তো এজটা হচ্ছে 35, লোমবের যে এজ ছিল সেইটি। নাতাল্লা ক্লেমস দ্যাট দে হ্যাড দি পজেশন অফ দি অক্সেন মিডোজ ফর নিয়ারলি ড্যাশ, অর্থাৎ নাতাল্লা দাবি করেছে যে তাদের যে অক্সেন মিডোজটা সেটা তাদের কতদিন ধরে সম্পত্তি হিসেবে ছিল। তো অ্যান্সারটা হবে 300 ইয়ার্স, অপশন সি। চারের দাগ, যুবকব অ্যালিগস দ্যাট লোমবস ইয়াঙ্গার আন্ট র্যান অ্যাওয়ে উইথ ড্যাশ, লোমবের যে ইয়াঙ্গার আন্ট সে কার সঙ্গে পালিয়ে গিয়েছিল বলে যুবকব আর্জ করেছে, অ্যালিক্স করেছে। তো অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, হবে অ্যান্সার, অ্যান আর্কিটেক্ট। তো এরপরে তোমাদের যে সমস্ত এসএকিউ প্রশ্নগুলো রয়েছে দুয়ের দাগে প্রোজ থেকে এবং চারের দাগে পোয়েট্রি থেকে, এর সমাধানগুলো দেখে নিই চলো। এসএকিউ প্রশ্নগুলো প্রোজ থেকে দুয়ের দাগের একে রয়েছে, হোয়াই উড ইট টেক দি ন্যারেটর সাম টাইম টু ডিসকভার সামথিং অফ হিজ ফেলো ট্রাভেলার্স লুকস, অর্থাৎ ন্যারেটরের যে ফেলো ট্রাভেলার, অর্থাৎ ওই মেয়েটির যে লুকস, অর্থাৎ মেয়েটি কেমন দেখতে সেটা তার জানতে কিছুটা টাইম লাগবে বলে বলেছিলেন কেন। তো অ্যান্সারটা দেখো, ইট উড টেক দি ন্যারেটর সাম টাইম টু ডিসকভার সামথিং অফ হিজ fellow travelers look because he was totally blind at that time, তো ন্যারেটর ওই সময়টাতে পুরোপুরি অন্ধ থাকার জন্য তো তার কাছে কিছুটা টাইম লেগে যাবে তার ফেলো ট্রাভেলার অর্থাৎ মেয়েটা দেখতে কেমন এটা জানার জন্য। এরপরে দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে রয়েছে,
হোয়ার ডিড ডক্টর আব্দুল কালাম লিভ ইন হিজ চাইল্ডহুড, ছোটবেলাতে আব্দুল কালাম কোথায় বাস করতেন? অ্যান্সারটা দেখো, ইন হিজ চাইল্ডহুড ডক্টর আব্দুল কালাম লিভড ইন দেয়ার অ্যানসিস্ট্রাল হাউস অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। তো তার ছোটবেলাতে আব্দুল কালাম বাস করতেন তাদের পৈতৃক বাড়িতে, যেটা মস্ক স্ট্রিটে অবস্থিত ছিল রামেশ্বরমের। এরপর 3 দাগের, হোয়াই ডিড দি জার নিড দি রিপ্লাইজ অফ হিজ 3 কোশ্চেন্স, কেন এই রাজার বা জারের ওই 3টে কোশ্চেনের উত্তরগুলো জানার দরকার ছিল? অ্যান্সারটা দেখো, দি জার নিডেড দি রিপ্লাইজ টু হিজ 3 কোশ্চেন্স বিকজ হি থট if he knew that he would never fail in any work that he might আন্ডারটেক। তো বলছে যদি যার জানতে পারতেন ওই 3টে প্রশ্নের সঠিক উত্তর, তাহলে তিনি কোনো কাজেই ব্যর্থ হবেন না, যে কোনো কাজ তিনি হাতে নিন না কেন। এরপরে 4 দাগ, হোয়াই ওয়াজ দি জার নট কন্টেন্ট উইথ দি আনসার্স গিভেন বাই দি লার্নড মেন, যে সমস্ত শিক্ষিত ব্যক্তিরা বা জ্ঞানী ব্যক্তিরা তাকে উত্তর দিয়েছিলেন তাদের উত্তরে তিনি খুশি ছিলেন না, কেন? অ্যান্সারটা দেখো, দি জার ওয়াজ নট কন্টেন্ট উইথ দি অ্যান্সার্স গিভেন বাই দি লার্নড মেন বিকজ দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, তিনি সম্মত ছিলেন না কারণ সবাই তাদের যে উত্তরগুলো তাদের সবার উত্তর সবাই আলাদা আলাদাভাবে দিয়েছিল, এই জন্য তিনি সম্মত ছিলেন না, কন্টেন্ট ছিলেন না। এরপর 5 দাগ, হোয়াট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ ডক্টর এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের যে ছোটবেলার সব থেকে মেমোরিগুলো যেগুলো ভালোভাবে মনে আছে সেগুলো কোনটা? তো বলছে ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ ডক্টর এপিজে আব্দুল কালামস আর্লি চাইল্ডহুড ওয়াজ অফ হিজ ফাদার অ্যান্ড পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স। তো তার বাবা এবং পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, যিনি ছিলেন ওই রামেশ্বরম শিব মন্দিরের উচ্চ পুরোহিত, তাদের যে মেমোরিটা সেটা খুব ভালোভাবে মনে আছে, কারণ তারা তাদের ট্র্যাডিশনাল প্রথাগত যে সমস্ত পোশাক পরিচ্ছদ সেরকম পোশাক পরিচ্ছদ পরে তারা স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে আলোচনা করতেন, অর্থাৎ আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনা করতেন। এরপর দেখো 6 দাগ, হোয়াট শুড ওয়ান ডু হোয়েন ট্রাবলস কাম টু হিজ অর হার লাইফ, যখন একজনের জীবনে সমস্যা আসে তখন তার কি করা উচিত? তো বলছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার ওয়ান শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি রিলিভেন্স অফ সাফারিংস হোয়েন ট্রাবলস কাম, বলছে যখন সমস্যা আসবে সেই সমস্যার যে রিলিভেন্স অর্থাৎ প্রাসঙ্গিকতা সেগুলো বোঝা উচিত একজনের, কালামের বাবার মত অনুসারে। এরপর 7 দাগে রয়েছে, বলছে হোয়াট ডিড ন্যারেটর ওয়ান টু ডু when the girl stood very near him at the time of getting down at her station, যখন মেয়েটা তার স্টেশনে নেমে যাওয়ার জন্য উঠেছিল এবং ন্যারেটরের কাছে দাঁড়িয়েছিল খুব কাছে, তখন ন্যারেটরের কি ইচ্ছা হয়েছিল? তো অ্যান্সারটা দেখো, when the girl stood very near the narrator at the time of getting down at her station, the perfume from the girl's hair tempted the narrator so much that he wanted to touch the girl's hair, অর্থাৎ যখন খুব কাছে দাঁড়িয়েছিল তখন মেয়েটার চুল থেকে যে সুগন্ধটা আসছিল সেই সুগন্ধতে টেম্পটেড হয়ে ন্যারেটর ওই মেয়েটার চুলগুলো স্পর্শ করতে চেয়েছিলেন। এরপর 8 দাগ, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, হোয়াট ওয়াজ দি সেফ রিমার্ক? The narrator's safe remark was that the girl had an interesting face, মেয়েটার আকর্ষণীয় মুখমণ্ডল ছিল, এটা হচ্ছে ন্যারেটরের সেফ রিমার্ক। এরপর পোয়েট্রি থেকে দেখো 4 দাগে রয়েছে, 4 দাগের 1 দেখো, at the background of which war is the poem Asleep in the Valley written, তো কোন যুদ্ধের ব্যাকগ্রাউন্ডে এই কবিতাটা Asleep in the Valley কবিতাটি লেখা হয়েছে? তো দেখো, the poem Asleep in the Valley is written at the background of the Franco-Prussian War of 1870 or the Franco-Russian War of 1877, এই দুটো যুদ্ধের কোনো একটা যুদ্ধের ব্যাকগ্রাউন্ডে এই কবিতাটা লেখা হয়েছে। এরপরে 2 দাগ, হোয়াট ডু দি 2 রেড হোলস সিগনিফাই, দুটো যে লাল গর্ত ওই সৈন্যটার সাইডে ছিল সেখানে এই দুটো লাল গর্ত কি সিগনিফাই করেছে? অ্যান্সারটা দেখো, দি 2 red holes in the side of the soldier suggest 2 bullet wounds
হুইচ হ্যাভ কজড হিজ ডেথ। ওই দুটো লাল গর্ত ওই দুটো বুলেট উন্ডকে সিগনিফাই করেছে, যে ওই বুলেটের গুলির ফলে কি হয়েছে, ওই সৈন্যটার মৃত্যু হয়েছে। 3 দাগ, হোয়াট ইজ দি ফিগার অফ স্পিচ ইউজড ইন দি লাইন হিজ স্মাইল ইজ লাইক এন ইনফেন্টস। তো এই যে লাইনটা, এই লাইনটাতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে? তো অ্যান্সারটা দেখো, দি ফিগার অফ স্পিচ দ্যাট ইজ ইউজড হেয়ার ইজ সিমিলি। এটা সিমিলি ইউজ করা হয়েছে, কারণ কি, বাই কম্পেয়ারিং দি স্মাইল অফ দি সোলজার to that of an infant, the poet wants to imply that the soldier had childlike innocence. তো এই শিশুর সঙ্গে তার হাসিটা তুলনা করে তিনি বোঝাতে চেয়েছেন যে ওই সোলজারের যে হাসিটা বা সোলজারটা, সেটা হচ্ছে শিশুর মতো নিষ্পাপ বা ইনোসেন্ট। এরপর 4 দাগ, হোয়াট ডাজ দি পোয়েট মিন হোয়েন হি সেজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। যখন এই কথাটা তিনি বলেছেন তখন, বা এই কথাটার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? তো বলেছেন, থ্রু দিস লাইন পোয়েট ওয়ান্টস টু মিন দ্যাট এভরিথিং লুজেস ইটস বিউটি উইথ দি প্যাসেজ অফ টাইম। তো টাইমের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই তাদের যে সৌন্দর্য, সেগুলো সৌন্দর্যটা হারিয়ে ফেলে। এরপরে 5 দাগ, হোয়াট উইল কিপ দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড ইচড ইন ইটার্নিটি। কোন জিনিসটা কবির বন্ধুর যে সৌন্দর্য, সেটা হচ্ছে ইটার্নিটি করবে, অর্থাৎ চিরন্তন করবে। দি পোয়েম সনেট 18 উইল কিপ দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড ইচড ইন ইটার্নিটি। এই সনেট 18টাই ইটার্নিটি করবে। Which form of sonnet does the poet use in the poetry of earth? Poetry of earth এ কবি কি ধরনের সনেট ব্যবহার করেছেন? ফর্মটা, সনেটের ফর্মটা, কিডস the poetry of earth is Italian or Petrarchan sonnet. এরপর 7 দাগ, হোয়ার উইল দি ভয়েস অফ দি গ্রাসহপার বি ফাউন্ড। গ্রাসহপারের যে শব্দটা, সেটা কোথায় শোনা যায়? ইন কিডস সনেট দি পোয়েট্রি অফ আর্থ দি ভয়েস অফ দি গ্রাসহপার উইল বি ফাউন্ড ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দি নিউ মুন মেড। এই জায়গায় খুঁজে পাওয়া যায় গ্রাসহপারদের ভয়েস। এরপরে 8 দাগ, লাস্ট এসএকিউ প্রশ্ন। তো হোয়াট ডাজ দি ফ্রস্ট মেনশনড ইন দি পোয়েট্রি অফ আর্থ সিগনিফাই। তো এই পোয়েট্রি অফ আর্থে যে ফ্রস্ট কথাটা ইউজ করা হয়েছে, এটা কোন জিনিসকে সিগনিফাই করেছে? ইন দি পোয়েট্রি অফ আর্থ দি ফ্রস্ট সিগনিফাইজ দি পেইনফুল ফেজেস ওয়ান হ্যাজ টু গো থ্রু ইন লাইফ। অন দি আদার হ্যান্ড ইট ইন্ডিকেটস দি ওল্ড এজ অফ এ হিউম্যান বিং। অর্থাৎ আমাদের মানুষের জীবনে যে সমস্ত পেইনফুল সময়গুলো রয়েছে, সেগুলোকে ইন্ডিকেট করে, এবং অন্যদিকে ওল্ড এজ, যে হিউম্যান বিংসের যে ওল্ড এজ সময়টা আসে বা বৃদ্ধ সময়টা আসে, বার্ধক্য সময়টা, সেটাকে ইন্ডিকেট করে বা সিগনিফাই করে। এরপর দেখো, পার্ট এতে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে, 4 দাগের এতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমেই রয়েছে, আই ডিড নট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন। ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আই সেড দ্যাট আই হ্যাড নট সিন হার আইদার বাট I had heard her go in. এরপর 2 দাগ, I don't recall the exact number of people she fed every day. অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলেছে, তো I am unable to recall the exact number of people she fed every day. এরপর রয়েছে 3 দাগ, all the answers being different the jar agreed with none of them. স্প্লিটিং করতে বলা আছে, প্রথমটা হচ্ছে all the answers were different, আর তারপরেরটা হচ্ছে the jar agreed with none of them. এরপরে 4 দাগ, the sun's rays fill the hollow full of light. ভয়েস চেঞ্জ করতে বলা আছে, the hollow is filled full of light with the sun's rays. এরপর 5 দাগ, you alone can help me though I do not deserve it. এটা সিম্পল সেন্টেন্সে বলা আছে, তো বলছে in spite of my not deservedness you alone can help me. এরপর 6 দাগ, লাস্ট গ্রামার, you have already been answered. নাউন ফর্ম করতে বলা আছে, তো অ্যান্সারটা হবে you have already been given answer. এরপর দেখো 4 বিতে রয়েছে আর্টিকেল প্রিপজিশন, দি জার ওয়েন্ট ড্যাশ টু হিম। তো এখানে হবে ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড আই হ্যাভ কাম ড্যাশ ইউ। এখানে হবে
to you. Wise hermit, I ask you dash answer 3 questions. এখানে হবে to answer the 3 questions. How can I learn to do dash right thing? তো এখানে হবে the right thing. এরপরে রয়েছে ড্যাশ দি রাইট মুভমেন্ট, তো এখানে হবে অ্যাট দি রাইট মুভমেন্ট। তারপরে হু আর দি পিপল আই মোস্ট নিড অ্যান্ড ড্যাশ হুম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দেন টু দি রেস্ট, এখানে হবে টু হুম। এরপর সি এর দাগে আছে এরর কারেকশন, বলছে আই আনসার্ড কোয়াইট কনফিডেন্ট, এখানে হবে কনফিডেন্টলি হবে, কনফিডেন্টের জায়গায় কনফিডেন্টলি হবে। তো এই হয়ে গেল 183 পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারের সমাধান। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।